ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 12-এ তোমরা যারা ফোর্থ সেমিস্টার এক্সামটা দেবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, তাদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ ইন্ট্রোডাকশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইটা নিয়ে আমি একটু আলোচনা করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? আমরা বিভিন্ন সময়ে কম্পিউটার অ্যাপ্লিকেশন রিলেটেড যে টপিকসগুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা একটু আলোচনা করব। তো দেখো, আমরা ইন্ট্রোডাকশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে ইউনিটটা রয়েছে অ্যাকচুয়ালি, তো এইখানে তোমাদের 10 মার্কসের কোশ্চেন থাকবে, শর্ট আনসার টাইপ অ্যান্ড ব্রড আনসার টাইপ। তো এই 10 মার্কসের কোশ্চেনের জন্য তোমাদের অপারেটিং সিস্টেম, তারপর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইটা মিলে তোমাদের 10 মার্কসের কোশ্চেন কিন্তু থাকবে। ওকে, তো এখন চলো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আমরা একটু দেখে নিই। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানে এই যে আর্টিফিশিয়াল এবং ইন্টেলিজেন্স এই দুটোর মানেটা আগে বুঝতে হবে। দেখো, আর্টিফিশিয়াল মানে কি? ধরো কৃত্রিম মানে মানুষ যেটা ধরো তৈরি করছে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল। আর ইন্টেলিজেন্সটা কি? বুদ্ধিমত্তা। ঠিক আছে? তো এই দুটো সমন্বয়ে যে এই দুটো সমন্বয়ে যে একটা সিস্টেম বা একটা যন্ত্র যদি তৈরি হয় তাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, তো এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো সেটার ধর্মটা। এবার দেখো, আমরা একটা ডেফিনেশন দেখি, কৃত্রিম বুদ্ধিমত্তা সংজ্ঞা দাও। তো দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার বা যন্ত্রের এক প্রকার ক্ষমতা, যেটি ব্যবহার করে কম্পিউটার বা যন্ত্রটি মানুষের মতো শিখতে, চিন্তা করতে এবং সমস্যার সমাধান করতে ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ঠিক আছে? তাকেই বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ এমন একটা মেশিন যেটা কিনা ধরো, বা যন্ত্র যেটা মানুষের মতোই কিন্তু শিখতে, চিন্তা করতে এবং সমাধান করতে, কোনো রকম প্রবলেম সেটাকে সলিউশন দেবে। সেই জিনিসটা যদি কোনো একটা সিস্টেম বা মেশিনের মধ্যে আমরা যদি সেটাকে প্রোগ্রাম করতে পারি এমন ভাবে, তাহলে সেই মেশিনটা একটা কি হচ্ছে, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধর্ম সহকারে কিন্তু একটা, বলতে পারো, কৃত্রিম একটা যন্ত্রতে কিন্তু তৈরি হচ্ছে। ওকে, তো যেমন ধরো রোবট। ঠিক আছে, রোবটের নাম তোমরা সবাই জানো। রোবটটা যে কাজ করে, রোবটের মধ্যে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম করা হয়। অর্থাৎ কিছু ওকে যা যা ইনপুট দেওয়া রয়েছে ধরো ইনস্ট্রাকশনে, সেই অনুযায়ী কিন্তু কাজ করতে পারবে। ঠিক আছে, এবার এই রোবটটা যে আমরা ইউজ করি সেটা কিন্তু ওয়ান ওয়ান কাইন্ড অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু একটা উদাহরণ। ওকে, তো এটা হচ্ছে বেসিক ডেফিনেশন। জিনিসটা কি, কে কোথায় সর্বপ্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি ব্যবহার করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় কিন্তু আসতেই পারে। 1956 খ্রিস্টাব্দের এক কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থি ডার্টমাউথ সম্মেলনে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেন। জন ম্যাকার্থিকে তাই কি বলা হচ্ছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক বলা হয়। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়ে নেবে। কত সালে সেটাও দেখে নেবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের যে কোনো দুটি উদাহরণ লেখো। তো আমরা জানি, দেখো, গুগলের যে এআই পাওয়ার প্রেডিকশন আছে, সেখানে তুমি একটা আহ, ধরো তুমি কিছু একটা ওয়ার্ড লিখছো বা সামথিং, কিছু একটা তুমি কোনো একটা অ্যাক্টিভিটি কিছু কাজ করছো, তো সেটা আগে থেকে প্রেডিকশন করতে পারে, করে যে এটা কি হতে পারে বা কি তুমি কি নেক্সট টাস্কটা কি হবে। ঠিক আছে, তারপর স্পাম ফিল্টারিং বলে একটা তোমার একটা প্রসিডিওর আছে, যেখানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু ইউজ করা হয়। এটা জাস্ট দুটো এক্সাম্পল, তোমরা বইতে আরো অনেক এক্সাম্পল পাবে, তো সেগুলো দিতে পারো। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো দুটি চ্যাট বটের উদাহরণ দাও। আমরা সবাই এখন ওপেন এআই এর চ্যাট জিপিটির কথা সবাই জানি আমরা। ঠিক আছে, তো চ্যাট জিপিটি কিন্তু ওয়ান কাইন্ড অফ, বলতে পারো, এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়েই কিন্তু তৈরি করা হয়েছে। ওকে, তারপর অ্যাপেলের সিরি, এটাও তোমার এআই। আচ্ছা, দুটি স্মার্ট অ্যাসিস্ট্যান্টের নাম বলো তো। ব্যক্তিগত এই অ্যাসিস্ট্যান্ট হচ্ছে সিরি আর হচ্ছে অ্যালেক্সা। তোমরা জানো, অ্যালেক্সার নাম শুনেছো তোমরা, যে ধরো কোনো লাইট অফ করা বা কোনো ঘরের ঘরের কোনো একটা মানে ওয়েদারের রিপোর্ট বলা, নেক্সট তুমি ভয়েসের মাধ্যমে কি হচ্ছে, অ্যালেক্সা তোমাকে সেই আউটপুটটা কিন্তু দিয়ে দিচ্ছে। ওকে,
তো এইগুলো হচ্ছে স্মার্ট অ্যাসিস্ট্যান্ট বলা হয়। আচ্ছা, স্বচালিত বা অটোমেটিক যেটা গাড়ি বা চালকবিহীন গাড়ি প্রস্তুতকারী যে কোনো দুটি সংস্থা, টেসলা আর ওয়েমো। ওকে? কৃত্রিম বুদ্ধিমত্তার যে কোনো দুটি ভবিষ্যৎ সম্ভাবনা সংক্ষেপে আলোচনা করো। দেখো, এক তো আমাদের মহাকাশ অনুসন্ধান, যেটা আমরা রিসার্চ করা হচ্ছে যেটা সেইটার ব্যাপারে, আর হচ্ছে স্বাস্থ্য অর্থাৎ হেলথ বা চিকিৎসা ক্ষেত্রে, ঠিক আছে, এই সমস্ত পরিষেবাগুলোতে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু প্রয়োগ করা হয়। তারপর নেক্সট প্রশ্ন দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তার যে কোনো দুটি শাখা লেখো। তো শাখা বলতে মানুষের বুদ্ধিমত্তার অনুকরণ এই একটা শাখা, আর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যে বিভিন্ন গুদাম ঘরগুলি বা জটিল কাজগুলিকে কি হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে কি সম্পন্ন করা হচ্ছে। ওকে? তারপর দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের যে কোনো দুটি সুবিধা লেখো। আমি এখানে ডিটেলসে পুরোটা পড়ছি না, তোমরা দরকার হলে ভিডিওটা পজ করে তারপর সেইখান থেকে তোমরা নোট করে নিতে পারো। ওকে? এটা আমার মনে হয় বেশি বেটার হবে। তোমরা এটা পুরোপুরি দেখো নোটের আকারেই কিন্তু আছে, তোমাদের জন্য এইভাবে বানানো হয়েছে। ওকে? তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সুবিধাগুলো বা অসুবিধাগুলো, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। তোমরা এগুলো একটু দেখে নেবে। যদি কোনো উত্তর বা কোনো কোথাও কোনো সমস্যা থাকে, অবশ্যই কিন্তু যে কমেন্ট বক্স আছে অবশ্যই কিন্তু জানাবে। ঠিক আছে? নেক্সট দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের দুটি অসুবিধা লেখো। অসুবিধাটা দেখো, একটা অসুবিধা হচ্ছে উচ্চ খরচ, অর্থাৎ এর জন্য যে এক্সপেন্ডিচার যেটা হবে এই সিস্টেমটা বানানোর জন্য, সেটা অবশ্যই কিন্তু অনেকটাই বেশি হয়। ওকে? এবং খুব ব্যয়বহুল হয়। আর একটা হচ্ছে ইমোশনের অভাব। দেখো, মানুষ যেটা কাজ করছে, মানবিক অনুভূতি আর আবেগ যেটা, সেটা কিন্তু তুমি এআই এর মধ্যে তুমি দিতে পারবে না। ঠিক আছে? তুমি হয়তো মানুষ যে কাজটা করবে সেই কাজটা ইনস্ট্রাকশন অনুযায়ী তুমি তাকে দিয়ে কাজটা করিয়ে দেবে। কিন্তু ইমোশন কোথা থেকে পাবে? ইমোশন তো মানুষের মন থেকে আসে। সেইটা কি তুমি একটা মেশিন, একটা আর্টিফিশিয়াল যে যন্ত্র তার মধ্যে দিয়ে দিতে পারবে? না। সেজন্য বলা হচ্ছে মানবিক অনুভূতি ও আবেগের কিন্তু অভাব এআই এর মধ্যে। ওকে? আচ্ছা, নেক্সট দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে একটা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে দেখাও। এবার ফ্লো ডায়াগ্রামটা তুমি এরকম করতে পারো, এখানে আমি পাশাপাশি দেখিয়েছি, তোমরা পর পর করবে। ডেটা সংগ্রহণ করে মানে ডেটা কালেকশন, তারপর ডেটা প্রসেসিং করে, এআই মডেল নির্বাচন করে মানে মডেল সিলেকশন করছে, তারপর ট্রেনিং অ্যান্ড ভ্যালিডেশন, তারপর মূল অ্যান্ড ইভ্যালুয়েশন, আর লাস্টে ফাইনাল মডেল হচ্ছে। ওকে? তো এইভাবে করে কি হচ্ছে একটা ফ্লো, মানে এই ফ্লো ডায়াগ্রামটার থেকে বোঝা যাচ্ছে যে কিভাবে একটা এআই সিস্টেম কাজ করে। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলছি, এটা খুব ভালো করে পড়বে। সেটা হচ্ছে টুরিং টেস্ট। এটা কি? এআই কে সত্যায়িত করার জন্য একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো টুরিং টেস্ট। ঠিক আছে? যা 1950 খ্রিস্টাব্দে একজন ইংরেজ গণিতবিদ অ্যালান টুরিং, কার নাম অনুসারে হচ্ছে দেখো, অ্যালান টুরিং কর্তৃক আবিষ্কৃত, এবং তার কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স প্রবন্ধে সেটা কিন্তু উপস্থাপিত করা হয়েছে তো 1950 সালে। তার মানে বুঝতে পারছো, আমরা হয়তো আজকে এআই এর নাম শুনছি, এআই নিয়ে কাজ হচ্ছে, কিন্তু আজ থেকে বহু বছর আগেই কিন্তু এটার বীজ বপন করা হয়ে গিয়েছিল। অর্থাৎ বিভিন্ন বিজ্ঞানীরা তারা কিন্তু অবশ্যই কিন্তু তারা কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছিল। নেক্সট প্রশ্ন খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানব বুদ্ধিমত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে যে কোনো দুটি মৌলিক পার্থক্য লেখো। তো তোমরা বইয়ে আরো পাবে, আমি জাস্ট এখানে ইম্পর্টেন্ট ধরো শেখার পদ্ধতি বা সিদ্ধান্ত গ্রহণের রেসপেক্টে আমি দিয়েছি, তোমরা বই থেকে কিন্তু অন্যগুলো পড়ে নিতে পারো। ঠিক আছে? নেক্সট দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর মধ্যে সম্পর্ক লেখো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। ওকে? তো মেশিন লার্নিং হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার একটা উপসেট, সাবসেট যেটা বলে। ইংলিশ টার্মগুলোকে ইউজ করো, কারণ পরবর্তীকালে কি হবে, তোমরা যদি কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার রিলেটেড যে কোনো জিনিসপত্র তোমরা পড়বে, সেই ক্ষেত্রে কিন্তু বেঙ্গলি ভার্সনের থেকে ইংলিশ ভার্সনটা মোর সুইটেবল হবে। ওকে? তো ইংলিশ ভার্সনগুলো কিন্তু খুব ভালোভাবে জানার চেষ্টা করো। তো দেখো, এমএল যাকে বলা হচ্ছে মেশিন লার্নিং, সেটা হচ্ছে এআই এর একটা উপসেট বা সাবসেট বলা হচ্ছে। আর ডিপ লার্নিং হচ্ছে মেশিন লার্নিং এর একটা উপসেট। ঠিক আছে? তো এইভাবে জিনিসটা কাজ করে। এবার সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে প্রশ্নাবলী তোমাদের থাকবে ৩ নম্বরের, এটা প্রশ্ন আসতে পারে, আমাদের বাস্তব জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার যে কোনো ৩টি প্রধান প্রয়োগ সম্পর্কে আলোচনা করো। তো যেটা আমি আগেও বলেছিলাম, আমি পুরো ডিটেলসে যাচ্ছি না, জাস্ট পয়েন্টসগুলোকে বলছি। ব্যক্তিগত ডিজিটাল সহকারী, অনলাইন সুপারিশ ব্যবস্থা বা রেকমেন্ডেশন সিস্টেম, আর হেলথ কেয়ার ডায়াগনোসিসের ক্ষেত্রেও কিন্তু এআইটা কিন্তু প্রচুর পরিমাণে কাজ হয়। ওকে? হেল্পফুল। তোমরা ভিডিও পজ করে দরকার হলে এই যে নোটসগুলো আছে সেগুলো কিন্তু লিখে নিতে পারো, তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে আশা করছি। নেক্সট সেম প্রশ্ন, এবার একটু বেশি পয়েন্টস দেওয়া আছে, মানব বুদ্ধিমত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে যে কোনো 3টি মৌলিক পার্থক্য। ওকে?
তারপর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের যে কোনো 3টি সুবিধা সম্পর্কে লেখো। তো সুবিধাগুলো আমি অলরেডি আলোচনা করলাম। তারপর ব্যবহারের যে কোনো 3টি অসুবিধা কি হতে পারে, ঠিক আছে, সেইটা। নেক্সট হচ্ছে তোমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার শ্রেণীবিভাগ করে প্রত্যেকটি একটি করে প্রয়োগ লেখো। এবার দেখো, শ্রেণীবিভাগ এআই কে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার রিঅ্যাক্টিভ মেশিন, 2 নম্বর হচ্ছে তোমার লিমিটেড মেমোরি, 3 নম্বর টাইপ 3 বা থিওরি অফ মাইন্ড, আর এটা হচ্ছে আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস। প্রত্যেকটাই সেলফ এক্সপ্লেনেটরি, মানে তোমরা পড়লেই বুঝতে পারবে, খুব ইজিলি ভাবে দেওয়া আছে, ঠিক আছে। এই 4টে ভাগ কিন্তু আসতেই পারে। এইবার একটা ইম্পর্টেন্ট সেকশন, যেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরিধি সম্পর্কে আলোচনা করো। পরিধি বলতে দেখো, পরিধি যে ক্ষেত্রগুলো সেটা হচ্ছে মেশিন লার্নিং ও ডিপ লার্নিং, সেটা বললাম। তারপর প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ, যাকে এনএলপি বলা হচ্ছে, কম্পিউটার ভিশন, রোবোটিক্স এবং এক্সপার্ট সিস্টেম, এগুলো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিধি, ঠিক আছে। মানে যেগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম কাজ করা হয়, ঠিক আছে। যেমন ধরো এখানে কম্পিউটার ভিশনে দেখতেই পাচ্ছ ফেস রেকগনিশন করা হচ্ছে, ওকে। এইবার এআই এর পরিধি প্রত্যেকটা শিল্পে স্বয়ংক্রিয়তা ও বুদ্ধিমান সিদ্ধান্ত গ্রহণে বিস্তৃত। আচ্ছা, এইবার দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম শীতকাল সময়ে সংঘটিত আবিষ্কার ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ সম্পর্কে সংক্ষেপে লেখো, ওকে। এবার এআই শীতকাল বা এআই উইন্টার যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে প্রথম শীতকাল 1974 থেকে 1980 সালে হয়েছিল। সেই সময় গবেষকরা কি কি করেছিল সেটা। তারপর দ্বিতীয় স্বর্ণযুগে কি কি হয়েছিল, মানে কিভাবে তোমাদের গ্র্যাজুয়ালি কিন্তু এআই এর কিন্তু একটা বিকাশ হয়েছে, সেই জিনিসটা কিন্তু বলা হচ্ছে, ওকে। নেক্সট তোমরা এই চার্টটার মাধ্যমে দেখতে পাচ্ছ যে একটা এক্সপার্ট সিস্টেম আছে মাঝখানে, এবং তার কি কি পজিটিভিটি গুলো রয়েছে, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেটস, ওকে। কি কি মাল্টি যেগুলো ফাংশন রয়েছে, যেগুলো তোমার হচ্ছে এর যেটা হচ্ছে তোমার এফেক্ট হয় অ্যাকচুয়ালি। তো সেই পয়েন্টস গুলো এখানে বলা আছে। আচ্ছা, নেক্সট দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও ডিপ লার্নিং এর মধ্যে সম্পর্ক একটা ডায়াগ্রামের মধ্যে বোঝা, যেটা বললাম। এআই হচ্ছে একটা ভাস্ট ফিল্ড, বৃহৎ ক্ষেত্র। এবার এআই এর মধ্যেই এআই এর একটা উপসেট হচ্ছে মেশিন লার্নিং। আবার মেশিন লার্নিং এর একটা উপসেট হচ্ছে কি ডিএল বা ডিপ লার্নিং, ওকে। ব্যাখ্যাটা কি, এআই হলো সবচেয়ে বড় ক্ষেত্র, এমএল হলো এআই এর একটা শাখা, ডেটা থেকে শেখার কৌশল। আর ডিএল বা ডিপ লার্নিং হলো এমএল এর একটা বিশেষ অংশ, নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা থেকে শেখার উন্নত কৌশল, ঠিক আছে। তো এই যে নিউরাল নেটওয়ার্ক মনে হতে পারে অনেক কমপ্লিকেটেড একটা জিনিস, কিন্তু দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে এটা একটা মেজর পার্ট কিন্তু, ঠিক আছে। তো সেগুলো তোমরা পরবর্তীকালে যদি আরো অ্যাডভান্সে পড়াশোনা করো তোমরা জানতে পারবে। তো এখন আপাতত এইটুকু জানলেই চলবে তোমাদের। নেক্সট দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা মানব বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য, এটা ডিটেলসে আছে। তারপর পরিধি, যেটা কিনা আগেও বললাম, সুন্দর নোট অবস্থায় আছে, তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু খাতায় লিখতে পারো, ওকে, বা পড়ে নেবে এগুলো। তারপর চিত্রসহ টুরিং টেস্ট সম্পর্কে বলা হয়েছে। এবার এই টুরিং টেস্টটা কি, এই টুরিং টেস্ট হচ্ছে একটা পরীক্ষা, যেটা 1950 সালে একটা মানে মানে ম্যাথামেটিশিয়ান আর কি, উনি এটা করেছিলেন। পরীক্ষা পদ্ধতিটা দেখো, পরীক্ষায় 3জন অংশগ্রহণকারী থাকেন। একজন বিচারক থাকে, ইন্টারোগেটর, একজন মানুষ থাকে, হিউম্যান, আর একটা কম্পিউটার থাকে, এআই। এবার বিচারক তাদের থেকে আলাদা ঘরে থেকে কেবল টেক্সট ইন্টারফেসের বা চ্যাটের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে কথোপকথন চালান। অর্থাৎ যে বিচারক আছে সে কি করছে, একটা অন্য একটা ঘরে রয়েছে, যে কিনা তোমার এই যে এআই আর যে মানুষ যে রয়েছে আর কি, হিউম্যান, তাদের মধ্যে কি চ্যাটের মাধ্যমে ইন্টারাকশন করছেন, এবং কোনো একটা হয়তো কাজ করা হচ্ছে, ঠিক আছে। এবার বিচারকের লক্ষ্যটা কি, কথোপকথনের ভিত্তিতে অনুমান করা যে তার সামনে কে মানুষ আর কে মেশিন। এবার ফলাফলটা কি দেখো, যদি বিচারক কথোপকথনের মাধ্যমে রিলায়েবলি বলতে না পারেন যে কোনটি মানুষ ও কোনটি মেশিন, তবে মেশিনটিকে টুরিং টেস্টে উত্তীর্ণ বলে মনে করা হয়। অর্থাৎ মেশিনটি মানুষের বুদ্ধিমত্তার অনুকরণে সফল হয়েছে। এবার গুরুত্বটা কি, এই পরীক্ষায় এআই গবেষণার একটা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কিন্তু নির্বাচিত হয়। এবার চিত্রটা দেখো আমি এখান থেকে দিয়েছি, মানে ব্যাপারটা কি হয়, এই হচ্ছে তোমার মেশিন, আর এ হচ্ছে হিউম্যান, তারা একটা জায়গায় রয়েছে। আর বিচারক বা ইভালুয়েটর যে রয়েছে সে হচ্ছে তোমার এখানে রয়েছে। এবার ইনি কি করছে, মেশিন আর হিউম্যান, এদের দুজনের মধ্যে কি করছে, একটা ইন্টারাকশনের মাধ্যমে কিন্তু এটা ডিসাইড করার চেষ্টা করছে ভায়া এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এই ছিল আমাদের এআই এর মোটামুটি একটা ইনিশিয়াল ডিসকাশন।
যেটা তোমরা আশা করি তোমরা ভালো করে এইটাকে তোমরা বুঝতে পেরেছো। যদি না পারো, যদি কোনো পয়েন্ট টপিকে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই নোটসটাকেও তোমরা কিন্তু নিজেদের কাজে লাগাতে পারো। পরবর্তীতে আমরা যে কোনো একটা টপিক নিয়ে আবার আলোচনা করব, ঠিক আছে? এবং তোমরা জানাও যে তোমাদের আর কোন কোন টপিকের উপর দরকার, সেটা জানালে পরে আমরা সেই হিসাবে কিন্তু ভিডিও আবার আপলোড করব, ঠিক আছে? তো এই ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর হাইপটাকে দেবে, যে কোনো ভিডিও যখন দেখবে তখন হাইপটাকে তোমরা দিয়ে দিও। তো সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটার অগ্রগতি বা উন্নতি সাধনের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, আর অবশ্যই এইভাবে পাশে থেকো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।